সলিডারিটি সেন্টার আমেরিকার সাপোর্ট ভিত্তিক একটা সংগঠন। এরা বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে। আপনার অন্যান্য সময় বাদ দিলেও, অন্যান্য সেক্টর বাদ দিলেও তারা ট্রান্সপোর্টে কাজ করছে, ব্যাংক কর্মচারীদের মধ্যে কাজ করছে, টি গার্ডেনে কাজ করছে। এরপর সর্বশেষ তারা 1994 সন থেকে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের ভিতরে কাজ করা শুরু করে। 1994 সন থেকে তারা গার্মেন্টস সেক্টরে কাজ করা শুরু করে এবং গার্মেন্টসের ভিতরে একটা ন্যাশনাল ইউনিয়ন গঠনের তারা উদ্যোগ নেয়। সারা দেশব্যাপী একটা ইউনিয়ন গঠনের কথা উদ্যোগ নেয়। এখানে ফৌজিয়া করিম ফিরোজ, জাহানারা হক এবং AK-M নাসিম সাহেব, এই তিনজন অ্যাডভোকেট এই সলিডারিটি সেন্টারে কাজ করে। তারা আমাকে, তাদের মধ্যে অ্যাডভোকেট AK-M নাসিম সাহেব 1996 সনে শুরুর দিকে আমার সাথে আলোচনা করে সলিডারিটি সেন্টারে যুক্ত হওয়ার জন্য। তো আমি এটা একটু আশ্চর্য হলাম এই কারণে যে এখানে আমার কী কাজ। নাসিম সাহেব আমাকে বললেন যে আপনি যেই কাজটা করেন এই কাজটাই, আপনি ট্রেড ইউনিয়ন গঠন করেন, এই সলিডারিটি সেন্টার ও ট্রেড ইউনিয়ন গঠনের কাজই আপনাকে দিতে চাই, আপনি একটু আলোচনা করেন। কিছুদিন পরে আমি গেলাম, তৎকালীন কান্ট্রি ডিরেক্টর লিডিয়া সিগিলাকিস, তার সাথে আলোচনা হলো। আমি বললাম যে উনি প্রস্তাব দিল যে আমাদের এখানে কনসালটেন্ট, ট্রেড ইউনিয়ন কনসালটেন্ট হিসেবে তুমি জয়েন করো, 10টা 5টা ডিউটি। তা আমি বললাম যে আমি ট্রেড ইউনিয়ন অর্গানাইজার, আমি এই যে চেয়ার টেবিলের চাকরি এটা আমি করতে চাই না, আমি আগ্রহী না। এটা বলার পরে সেদিন চলে আসলাম। এরপরে আবার নাসিম সাহেব কথা বললেন যে লিডিয়া চাচ্ছে আপনি কাজটা করেন। আমি বললাম যে আমি 10টা 5টা, এই সপ্তাহে 5 দিন 10টা 5টা ডিউটি, এটা আমি করতে পারবো না। আমি নিজের মতো করে ছুটি ট্রেড ইউনিয়ন অর্গানাইজ করার জন্য আমি বিভিন্ন সেক্টরে কাজ করি, করতে পারবো। তারপর আবার নাসিম সাহেব বললেন যে লিডিয়া আবার একবার আপনার সাথে কথা বলতে চাই। তো ঠিক আছে, গেলাম পরে উনি প্রস্তাব দিল যে তুমি প্রতি শুক্রবার এইখানে 4-5টা বেজ শ্রমিকদের কাউন্সিলিং হয়, লেবার ল সম্পর্কে আলোচনা হয়, লেকচার হয়, তুমি এই শুক্রবারে লেকচারটায় আসো। আমি এইটা নিলাম। শুক্রবারে সারাদিন কয়েক বেজ, দুপুরের নামাজের বিরতি, খাবারের বিরতি বাদে 4-5টা গ্রুপ, সকালে ধরেন 2টা গ্রুপ, বিকেলে 2টা গ্রুপ, 4-5টা গ্রুপ এই শ্রমিক অধিকারের কথাবার্তা হয়। এইগুলি আমি বললাম মাস 2, সপ্তাহে 1 দিন। এরপর হঠাৎ আপনি লিডিয়া বলল যে তুমি আমাদের এখানে রেগুলার হয়ে গেছো। গেলাম 4 দিন, গেলাম রেগুলার। তারপর উনি কিছু কাজ দিল, সেটা হলো জাতীয় ভিত্তিক একটা ইউনিয়ন করার দায়িত্ব। তা আমি বললাম যে আমাদের দেশে এরকম আইন নাই, জাতীয় ভিত্তিক ইউনিয়ন করার কোনো সুযোগ নেই, তোমাকে ফ্যাক্টরি পর্যায়ে ইউনিয়ন করতে হবে এবং সকল ইউনিয়ন মিলা একটা ফেডারেশন করতে পারো। তখনকার আইনে 1996-7 আইন ছিল 2 বা ততোধিক ট্রেড ইউনিয়ন মিলা একটা ফেডারেশন করতে পারে। তো দিল লিডিয়া যে এরকম কয়েকটা আমরা পরামর্শ করে কিছু ইউনিয়ন করলাম ঢাকায়। চট্টগ্রামের ইউনিয়ন দরকার। এই চট্টগ্রামের ইউনিয়ন আনতে যেয়ে যোগাযোগ করে আপনার প্রথম দেশ গার্মেন্টসের, শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়, দীপক চন্দ্র দে, দেশ গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট, এখনও জীবিত আছেন। তিনি আমার সাথে প্রথম যুক্ত হলেন এই একটা ন্যাশনাল ফেডারেশন করার জন্য, গার্মেন্টস ভিত্তিক সলিডারিটি সেন্টারের সাপোর্টেড একটা ফেডারেশন করার জন্য। তারপর এই দীপকের মাধ্যমে চন্দনের সাথে পরিচয়। চন্দন গ্লোবাল ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল, গ্লোবাল স্পেশালাইজড শ্রমিক ইউনিয়ন সেটার প্রেসিডেন্ট ছিল, সেখানে পরিচয়, সেও যুক্ত হলো। আমরা একটা ন্যাশনাল ফেডারেশন করার জন্য উদ্যোগ নিলাম, নাম দিলাম বিগফ, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টস ইউনিয়ন ফেডারেশন। এটার শব্দ কয়টার প্রথম অক্ষর নিয়ে দাঁড়ায় BITUF, এটা সংক্ষেপে বিগফ। এই হলো বিগফ গঠনের, এই বিগফ গঠিত হলো এবং রেজিস্ট্রেশন হলো 1997 সনের 2 জুলাই তারিখে। এই তখন বিগফের প্রথম পর্যায়ের যে নেতা ছিল নাজমা আক্তার, তারপর জাহেদা বেগম, আপনার অন্যান্য কিছু, এই বিগফ গঠনের মূল থিম ছিল নারীর ক্ষমতায়ন, যে এই ফেডারেশনের প্রধান প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবে নারী, 5 জনের বেশি পুরুষ এক্সিকিউটিভ কমিটিতে থাকতে পারবে, অর্থাৎ 25 জনের কমিটিতে 20 জন থাকবে নারী আর 5 জন থাকবে পুরুষ। এই প্রথম কমিটিতে এরকম চন্দন সহ আরও 5 জন ছিলেন। এই নিচের পদে, উল্লেখযোগ্য পদগুলিতে তারা ছিল না। তারপর ফেডারেশনটা হয়ে গেল, এই ফেডারেশনটা আমি করলাম। ফেডারেশনটা হয়ে যাওয়ার পরে আপনার বিগফ নামে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। তখন এত ফেডারেশন ছিল, এখন গার্মেন্টসের যে প্রায় 100খানেক ফেডারেশন,
এতগুলি ফেডারেশন ছিল না। বিগপে প্রথম সারির ফেডারেশন হওয়ার কারণে বিগপ কাজ করার সুযোগ পেল, গার্মেন্টসের ভিতরে বেশ কাজ করলো। আর বিগপের একটা সবচেয়ে বড় ব্যাপার হলো পেইড অর্গানাইজার ছিল। বিগপের এক্সিকিউটিভ কমিটির লিডার অনেকেই পেইড অর্গানাইজার, আবার এক্সিকিউটিভ কমিটির লিডার না এইরকমও পেইড অর্গানাইজার ছিল। পেইড অর্গানাইজার যদি না বুঝেন তাহলে আরেকটু ব্যাখ্যা করে বলি। সলিডারিটি সেন্টার তাদের বেতন দেয়, বেতনভুক্ত ছিল, বেতনভুক্ত ছিল। তারা ফ্যাক্টরিতে যে অর্গানাইজ করলো। বিগফের জন্ম সলিডারিটি সেন্টারের টাকায়। আমি কনসালটেন্ট ছিলাম, কনসালটেন্ট হিসেবে আমি দায়বদ্ধ যে একটা ফেডারেশন করে দেবো তাদের। সেই দায়বদ্ধতার ভিতর থেকে আমাকে যে চিন্তা দেওয়া হয়েছে নারীর ক্ষমতায়ন, রেজিস্টারও আটকাইছিল যে আমাদের এরকম আইনে কাভার করে না, এরকম 20 জন মহিলা থাকবে, 5 জন পুরুষ থাকবে, 5 জনের বেশি পুরুষ থাকতে পারবে না, প্রেসিডেন্ট সেক্রেটারি মাস্ট বি লেডি, হ্যাঁ, এটা আমাদের আইনে হতে পারে না, রেজিস্টার আটকাইছিল। এটা আমি আমার দিয়ে আলোচনা দিয়ে কাভার করছি যে এরকম নারীর ক্ষমতায়নের জন্য একটা অর্গানাইজেশন হতে চাচ্ছে, এটার জন্য কনসিডার করেই তারা রেজিস্ট্রেশনটা দিচ্ছে। তখনকার সময় আইনে এটা, এখনকার সময় আইনে এটা কাভার করে না, এখনও কাভার করে না। কাউকে তার অধিকার থেকে আটকানো যাবে না যে প্রেসিডেন্ট সেক্রেটারি নারী হতে হবে বা পুরুষ হতে হবে, এখনও এটা কাভার করে না। এই ফেডারেশনের প্রেসিডেন্ট দেশের প্রধানমন্ত্রীও হতে পারে। আপনার শেখ হাসিনা যদি এই ফেডারেশনের প্রেসিডেন্ট হয় তাতে আইনে কোনো বাধা নেই। অথবা এই যে ধরেন একজন পুরুষ কোনো মন্ত্রী এই ফেডারেশনের প্রেসিডেন্ট হয় তাতে আইনের কোনো বাধা নেই। বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইনে, শ্রম আইনে কোনো বাধা নেই। কিন্তু ওইটা আইন ব্রেক করেই হয়েছিল। এটা আমার ব্যক্তিগত যে রিলেশন ছিল লেবার ডাইরেক্টরের অফিসে। মজার ব্যাপার হলো আমি কোনো ঘুষও দিই। ইন্টার বিগপ রেজিস্ট্রেশনের জন্য লেবার ডাইরেক্টরের কোনো অফিসারকে কোনো ঘুষ দেওয়া হয়নি। এটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা। হ্যাঁ, এটা তখনকার সময়ে যারা ছিলেন সলিডারিটি সেন্টারে, বা নাসিম সাহেব এখনও আছেন, আপনার তখনও ছিলেন, এখনও আছেন সলিডারিটি সেন্টারে, তিনি জানেন যে কোনো ঘুষ টুস দেওয়া হয় না। এটা আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে আপনার ফেডারেশনটা হয়েছিল। তো এটা আপনার শ্রমিকদের অধিকারের কাজ করে, কিন্তু নেতারা সব পেইড। তখনও ছিল, এখনও আছে। তবে সব নেতা না, 25 জন না, নেতা 25 জন না। ইদানিং শুনি চন্দন প্রেসিডেন্ট, রাজু সেক্রেটারি। এটা কিভাবে হয়েছে আমি জানি না। গঠনতন্ত্রে ছিল নারী প্রেসিডেন্ট সেক্রেটারি, কিন্তু তারা 2 জন প্রেসিডেন্ট সেক্রেটারি কিভাবে পরিচয় দেয় এটা আমি জানি না। আমার কেউ কোনোদিন বলে নাই যে তাদের গঠনতন্ত্র পরিবর্তন করছে। গঠনতন্ত্র চেঞ্জ করছে, আবার নির্বাচন হয়, সম্মেলন হয়, নির্বাচন ওই রকমই। আপনার তাদের এফিলিয়েটেড ইউনিয়নের কাউন্সিলররা আসে, একটা সম্মেলন করে, একটা কমিটি সাবমিট করে, ওইভাবে হয় শুনতেছি। তারা প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে কিভাবে এটা আমি জানি। হয়তো কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে, কিন্তু গঠনতন্ত্র চেঞ্জ করতে পারে, কিন্তু চেঞ্জ কবে করলো, কিভাবে করলো সেটা আমি জানি না। আর আমারও প্রশ্ন, চেঞ্জ না করে তারা প্রেসিডেন্ট, আমি যেই গঠনতন্ত্র করছি সেই গঠনতন্ত্র এখনও আমার কাছে আছে, সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি মাস্ট বি লেডি, সভাপতি সাধারণ সম্পাদক অবশ্যই মহিলা হতে হবে। তাহলে তো চন্দন আর রাজু এই 2 জন তো উইমেন না, মহিলা না, তারা তো পুরুষ। তারা গণতন্ত্র চেঞ্জ না করে কিভাবে হবে? তারা হচ্ছে।